তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আইন পেশাকে নিছক জীবনের জীবিকা নির্বাহের একটি মাধ্যম হিসাবে বিবেচনা না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণে তাদেরকে তাদের উপায় হিসাবে বিবেচনা করুন। কেবলমাত্র তবেই আইনজীবী হিসাবে আপনার যে পরিচয় রয়েছে তা প্রকৃত অর্থে সার্থকতা পাবে। তবে আপনাদের মনে রাখতে হবে যে আইন পেশায় সফলতার জন্য কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। আইন পেশায় সাফল্যের শিখরে পৌঁছতে প্রয়োজন আগ্রহনিষ্ঠা, সততা, সময়ানুবর্তিতা, ধৈর্য, পরিশ্রম করার মানসিকতা ও নিরন্তর অধ্যয়ন। একজন সফল আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সারা জীবন নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। বন্ধু মমতাজ উদ্দিন ফকির প্রস্তাব করেছেন লয়ারদের ট্রেনিংয়ের কথা। আমরা এটা আজকে না, উনি আরও আগেও বলেছেন, সবসময় বলেছেন, আমার ফেলিসিটেশনেও তিনি বলেছিলেন। বিষয়টা হলো লয়ারদের পরিণত হওয়া দরকার। আমি যখন বার কাউন্সিল অ্যাডভার্টাইজমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছিলাম, তখন আমি বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেবকেও বলেছি এবং তিনিও বিষয়টা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং করবেন বলেছেন। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে কথা বলে বা বিভিন্নভাবে যেভাবে মনে করেন, এক সময় আমাদের এখানে লিগাল এডুকেশন ট্রেনিং ইনস্টিটিউট ছিল বার কাউন্সিলের উদ্যোগে, সিএলইপি ছিল, ক্লিনিক্যাল লিগাল এডুকেশন প্রোগ্রাম। এবার করবেন প্লিজ 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 প্লিজ, এটা কোর্ট না, দুজন দুদিকে কথা বলা শুরু করে দিয়েছেন। ফকির সাহেব যে প্রস্তাবটা দিয়েছেন, আমি এই প্রস্তাবটা একটা ভালো প্রস্তাব। সেই উদ্যোগ যেটা বার কাউন্সিল করবে, এটা প্রাইমারি ট্রেনিং, এই ট্রেনিংটা হওয়া দরকার। অ্যাডভান্স ট্রেনিংয়ের কথা উনি মিন করছেন, সেই অ্যাডভান্স ট্রেনিংটা জাতিতে হয় না। আমি খোঁজ নিয়েছি, আমার রেজিস্ট্রি খোঁজ নিয়েছেন। কিছুদিন আগে এখানে এসেছিলেন ইন্ডিয়ান ল ইনস্টিটিউটের সিনিয়র প্রফেসর শিবা কুমার, এই 4 তারিখে 4 এপ্রিল আমি ওনার সঙ্গে কথা বলেছি। ইন্ডিয়ান ল ইনস্টিটিউটে লয়ারদের জন্য প্রোগ্রাম আছে এবং সেই প্রোগ্রামগুলো ছোটো ছোটো প্রোগ্রাম, 3 মাস 6 মাসের ট্রেনিং। চিফ জাস্টিস কিছু ফান্ড যদি এখান থেকে কিছু দিতে দেওয়া যায়, তাইলে সামান্য কিছু পয়সা দিয়ে সেখানে এই ট্রেনিংগুলি করে আসা যায়। তা আমি চিন্তা করছি যে আমার যদি চিফ জাস্টিসের একসময় চিফ জাস্টিসের কিন্তু একটা স্কলারশিপ ছিল, এই ফান্ড যদি রেইজ করতে পারি, আমি চেষ্টা করছি করার জন্য, তাহলে আমরা প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতি বছর অন্ততপক্ষে 20 জন বা 50 জন লয়ারকে সেরকম ট্রেনিং দেওয়ার একটা চেষ্টা করব। আমি আরেকটু চিন্তা করেছি, সেটা হচ্ছে যে আমাদের এক সময় আমার বয়সে যারা আমি আমিরুদ্দিন সাহেব, মমতাজ উদ্দিন ফকির স্যার তো আছেনই, এবং যারা আছেন এখানে মাহবুলি সাহেব সহ আমাদের হয়তো কোনো জজ সাহেবরাও দেখেছেন যে আমাদের মোস্তফা কামাল সাহেবরা যখন নাকি ছিলেন বেঞ্চে আপিল বিভাগে, ল ক্লার্ক সঙ্গে ছিল, 5 জন না 6 জন ছিল। তো তাদেরকে নির্বাচন করতে অ্যাপিলেট ডিভিশন করেছেন, একবারই হয়েছিল। তা আমি একটা কমিটিও করে দিয়েছি যে বিচারপতি আমিনায়তুর রহিম সাহেব থাকলে ভালো হতো, তার নেতৃত্বে তারা একটি গাইডলাইন তৈরি করেছেন, নীতিমালা তৈরি করেছেন। আমার সঙ্গে তারা বসবেন 20 তারিখের পরেই। আমরা কিছু ল ক্লার্ক আবারও নিয়োগ দিব। ল ক্লার্ক শব্দটা শুনতে আপনারা মনে করছেন খুব খারাপ। আমরা অনেক চিন্তা করেছি যে এই শব্দটা পরিবর্তন করে বিচারপতি কি সহকারী কি বলে সহায়ক শক্তি বা কিছু একটা নাম দেওয়া যায় কিনা, অ্যাসিস্ট্যান্ট, মানে জাজের অ্যাসিস্ট্যান্ট, জাজের অ্যাসিস্ট্যান্ট বা কিছু একটা, কিন্তু লাভ হবে না। আমরা চিন্তা করছি এইটা একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা নির্বাচন করব। 10 জন ল ক্লার্ক 6 মাসের জন্য যদি আমরা নির্বাচন করি বার থেকে বা ইউনিভার্সিটি থেকে যারা পিএইচডি করছে বা এলএলএম করছে, তাহলে এই 10টি ছেলে মেয়েকে আমরা আমাদের অ্যাপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে অ্যাটাচ করে রাখবো। সুবিধাটা হলো ল ক্লার্কের পৃথিবীর বাইরের দেশগুলিতে উন্নত ওয়েস্টার্ন কান্ট্রি যারা লেখাপড়া করেছে তারা জানেন সেখানে ল ক্লার্কের কী বলল, ল ক্লার্কেই বলে তারা। কিছুদিন আগে আমি এবং বন্ধু আমিনুদ্দিন সাহেব আমরা যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। আমরা আমেরিকান চিফ জাস্টিসের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল। আমি আমেরিকান চিফ জাস্টিসের সঙ্গে আমার প্রোগ্রামটা সেটাই ছিল, তার সাথে কথা বললাম, 15-20 মিনিটের মিটিং ছিল তার সাথে, চিফ জাস্টিস অফ ইউনাইটেড স্টেটস। কিন্তু আমরা যখন কোর্টে বসলাম, আমি এবং আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব একসাথে বসে কোর্ট প্রসিডিংস অবজার্ভ করছিলাম। ওনাদের পিছনে এরকম ছেলেমেয়েরা বসে থাকে এবং খুব ক্যাজুয়ালি তারা চেয়ার ঘুরিয়ে ওদের সাথে কথা বলে। এরা সবাই ল ক্লার্ক, এবং এই ল ক্লার্ক শব্দটা দিয়ে পৃথিবী পরিচিত।
এইখান থেকে কোনো ল ক্লার্ক যদি সাকসেসফুলি আমরা সার্টিফিকেট দেই, তার হায়ার স্টাডিজ এটা কিন্তু হেল্প করবে তাকে। এই জন্য অন্য কোনো নাম দিলে খুব সুবিধা হবে না, চিনবে না ওরা এটা কি জিনিস। আবার ল ক্লার্কটা এস্টাবলিশড ইন্ডিয়াতেও আছে ল ক্লার্ক, প্রত্যেকটা সুপ্রিম কোর্ট যাদের জন্য 5টা করে ল ক্লার্ক আছে। এবং আমাদের দেশে একমাত্র আপিল বিভাগে আমাদের রিসার্চ অফিসার আছে, তারা জুডিশিয়াল সার্ভিস থেকে আসে। হাইকোর্ট বিভাগের কোনো হেল্প করা, অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করার কোনো ব্যবস্থাই নেই। আপনারা তো মামলা করে চলে যেতেছেন, প্রত্যেক দিন কোর্টে আসতেছেন, বাসায় ফিরছেন সন্ধ্যার পরে, 8টার পরে, 10টার পরে, পকেট খালি ফুলতেই আছে। আর আমার জজ সাহেবরা আমাকে বলেন রাত্র 8টা, 8:30 আগে বাসায় যেতে পারি না। বাসায় গেলে বউ বলে যে আসো কেন, করে থাকবি তো পারো, খাওয়া টাওয়া পাঠাই দিব। ছেলেকে গালিগালাজ, ছেলেকে বাবা মা যখন পড়াশোনার জন্য রাগারাগি করে ছেলে মেয়েদেরকে, ছেলে মেয়েরা বলে বাবা তো কিছু বলে না, বাবা বলে আমি কি বলবো, তো জানি না ও কি পড়ে আর না পড়ে। এই হচ্ছে আমাদের জজদের জীবন। আমাদের জজদের জীবনটা কিন্তু অনেকটা এরকম, এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। অত্যন্ত কষ্টের একটা জীবন। এই কষ্ট আপনারাও করেন, বড় লয়াররা করেন, যারা ফুল সিরিয়াসলি প্র্যাকটিস করেন তাদেরও করতে হয়, কিন্তু তাদের বিনিময়ে আপনারা পয়সা পাচ্ছেন, ইনসেন্টিভ পাচ্ছেন প্রতিদিন। তো এই কথাটা সেদিনও বলেছিলাম, যদি এখানে বলছিলাম যে আমার ইউনিভার্সিটিতে যে স্লোগানটা ছিল না, যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 112। আমাদের অবস্থা হচ্ছে জজ সাহেবদের, জাজমেন্ট তুমি যতই দাও বেতন তোমার 95,000। 95,000 টাকা তো আমার মনে হয় না সাবঞ্জুরা কোনো মামলায় ফিস দেয়, কি মনে হয় না? এর তো কম পয়সা তো তারা ফিস দেয় না। তাহলে এই যে যদি ল ক্লার্ক আমরা প্রোভাইড করতে পারতাম, বা লিগাল অ্যাসিস্ট্যান্ট যদি প্রোভাইড করতে পারতাম হাইকোর্ট ডিভিশনে জজ সাহেবদের থেকে কাছে তাদের জন্য, তাহলে দেখতেন জাজমেন্টের মান অনেক ভালো হতো এবং জাজমেন্ট তাড়াতাড়ি নামতো। কিন্তু এটার জন্য গভর্নমেন্টের অনেক বেশি সহযোগিতার প্রয়োজন, ফান্ডের প্রয়োজন, বাজেটের প্রয়োজন। এত বাজেট তো নাই। সুপ্রিম কোর্টের বাজেট মাত্র 247 কোটি না 227 কোটি টাকা এই বছর। এতে আপনারা শুনলে অবাক হবেন আমাদের জজদের মধ্যে কি পরিমাণ যারা এখন অসুস্থ আছেন। এবং এই কোভিডের পরে হয়তো লয়ারদের মধ্যে হচ্ছে সেটা, আমাদের এই জজ সাহেবদের মধ্যে অনেকেই অসুস্থ, এবং এই অসুস্থতাদের কারণে তারা রেগুলার কোর্টে বসতে পারছেন না, বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে। তো এই বাজেট দিয়ে আমাদের সেই চিকিৎসা ব্যয় করতে হয়, এই বাজেট দিয়ে আমাদের সব করতে হয়। আমাদের প্রফেশনের উন্নতি করতে গেলে উভয় দিকে উন্নতি লাগবে, এইদিকে উন্নতি লাগবে, এদিকে উন্নতি লাগবে। ভালো সাবমিশন না হলে ভালো জাজমেন্ট হবে না, এটা তো এস্টাবলিশ ম্যাটার, সবাই আমরা জানি দীর্ঘদিন। সেই জন্য ভালো লয়ার যেমন আমরা প্রয়োজন, মন্তজুদ্দিন ফকির সাহেবের সেই কথাটা আমি সিরিয়াসলি নিয়েছি নিজে, এবং নিয়ে চেষ্টা করছি যতটুকু সম্ভব। আমি যতদিন আছি ততদিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা ইনিশিয়েট করে যেতে পারি কিনা সেটা দেখব। আরেকটি বিষয়, সেটা হচ্ছে এটা নাম দিয়েছেন শিবা কুমার ইন্ডিয়ান বলে গেছেন, BSc-RTI, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। কক্সবাজারে আমরা ইতিমধ্যে শুনেছেন যে 24 বিঘা জমি পেয়েছি, এটা আমাদের নামে রেজিস্ট্রি হয়ে গেছে এবং আমাদের হ্যান্ডওভার হয়ে গেছে সুপ্রিম কোর্টের নামে। সুপ্রিম কোর্ট সেখানে রিসার্চ ইনস্টিটিউট করছে। এই রিসার্চ ইনস্টিটিউট শুধু জজ সাহেবদের জন্য না, এই রিসার্চ ইনস্টিটিউট মূলতই কিন্তু আইনের ছাত্রদের জন্য। এটার মূলতই তাদের কারণে, এই কারণে তারা সেখানে রিসার্চ করতে ইন্টারেস্টেড হয়। আমরা বিভিন্ন কারিকুলাম বিভিন্নভাবে তৈরি করব, ট্রেনিং মডিউল তৈরি করব, সেখানে ট্রেনিংও হবে, রিসার্চও হবে। এবং একটি জাতি যদি রিসার্চে পিছিয়ে যায়, সে জাতি কোনোদিন দাঁড়াতে পারবে না। বাংলাদেশের রিসার্চের অবস্থা এখন খুব একটা ভালো না। আমরা এই রিসার্চটা আমাদের অঙ্গনে তো একেবারেই নাই বলতে গেলে। আমরা যে রিসার্চটা করি নিজেরা ঠেলি। আমার স্যারেরা যখন ছিলেন, স্যাররা তো এই অ্যাসিস্ট্যান্সটাও পান নাই। আমরা তো অন্তত আপিল বিভাগে একজন পাচ্ছি, রিসার্চ অফিসার পাচ্ছি, তার কাছ থেকে আমি অ্যাসিস্ট্যান্স দিতে পারছি। তো আজকেও একটা বিষয়ে আমি আমার রিসার্চ অফিসার একজনকে বলেছি, তুমি এটা খুঁজে বের করো কী আছে এটার উপরে। তো সে ঠিকই দেখবেন, ওরা খুব ভালো ছাত্র, ঠিকই দেখবেন, রিসার্চ করে এনে দিবে। আমাদের স্যাররা, মোজাম্মেল স্যাররা যখন ছিলেন, তারা এই অ্যাসিস্ট্যান্সটাও পান নাই। তা আমরা এখন পাচ্ছি। আমরা এইটাকে আরও এক্সটেন্ড করতে চাই, এবং সেই এক্সটেনশনটা আপনাদের কাছ থেকে ভালো যারা করছে, ইয়াং ছেলে মেয়ে যারা করছে ভালো, তাদেরকে ট্রেনিং দেওয়ার মধ্য দিয়ে, পরিশীলিত করার মধ্য দিয়ে, একেবারে আপডেটেড করার মধ্য দিয়ে তারা এই জজ সাহেবদেরকে যখন অ্যাসিস্ট্যান্সটা প্রোভাইড করবেন, তখন জাজমেন্ট তাড়াতাড়ি নামবে, জাজমেন্টের কোয়ালিটি ভালো হবে। সেই জন্য এই রিসার্চ ইনস্টিটিউটটা করার উদ্যোগ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 24 বিঘা জমি দিয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা,
সেই 24 বিঘা জমিতে আইন কি হবে, বাজেট কি হবে, মডিউল কি হবে, ট্রেনিং মডিউল কি হবে, কারিকুলাম কি হবে, এই সবগুলো করার জন্য আমি বিভিন্ন কমিটি অলরেডি করে দিয়েছি এবং জাজেস কমিটির সাথে লয়ার খুব কম, বেশি না, 4-5 জন লয়ারকে রেখেছি যাতে লয়ার্স ভিউটা সেখানে পাওয়া যায়। আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সেই কমিটিতে আছেন, একজন আছেন, এরকম আরও 1-2 জন আছেন, 3 জন আছেন। শিক্ষকদেরকে রেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 4-5 জন শিক্ষক, দেশের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেলবোর্ন ইউনিভার্সিটির শিক্ষক, এরা সবাই বাঙালি, আর তারা ভালো করছেন বাইরে, তাদেরকে যুক্ত করেছি তারা। এবং এই যে শিবা কুমারকে ডেকেছিলাম সেটা বোঝার জন্য ইন্ডিয়ান ল ইনস্টিটিউটটা কীভাবে কাজ করে। সম্প্রতি আমাদের তাবু তাহের সাইফুর রহমান সহ এনায়েতুর রহিম সাহেবের নেতৃত্বে একটি টিম, আমাদের মুন্সি মশিউর রহমান রেজিস্ট্রার, তারা গিয়েছিলেন কোরিয়াতে একটি রিসার্চ ইনস্টিটিউট তারা দেখে এসেছেন, জুডিশিয়াল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। সেখানে আরেকটি রিসার্চ ইনস্টিটিউট আছে বলে আমাকে প্রফেসর শিবা কুমার বলে গেছেন, সেটা পার্লামেন্টারি লেজিসলেটিভ রিসার্চ ইনস্টিটিউট, দ্য কোরিয়ান গভর্নমেন্টের ডাইরেক্ট নিয়ন্ত্রণে, এবং তাদের প্রচুর ফান্ড আছে, তারা এশিয়াতে ফান্ড দিতেও চায়। আমরা চেষ্টা করছি এইসব দেশগুলোর সাথে যোগাযোগ করে আমাদের রিসার্চ ইনস্টিটিউটটা তৈরি করতে। আমার সময়কালে রিসার্চ ইনস্টিটিউটটা হয়তো তৈরি হবে না, বাট এটার একটা ভিত্তিপ্রস্তর বা একটা সূচনা করে দিতে যদি পারি, তাহলে আমার পরবর্তী চিফ যারা আসবেন তারা হয়তো সেটাকে এগিয়ে নিতে পারবেন। এর বেনিফিট কিন্তু ইয়াং যারা আছেন তারা তো পাবেনই, খুবই পাবেন, আমরাও পাবো। এইভাবে যদি জীবনে বেঁচে থাকি, হায়াতে বেঁচে থাকি, তাহলে আমার স্যারকেও বলবো, স্যারও পাবেন যদি আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে। সেখানে আমরা কথা বলতে যেতে পারবো, আমরা লেকচার দিতে যেতে পারবো, আমরা আমাদের অভিজ্ঞতাটা সেখানে শেয়ার করতে পারবো। রিসার্চও তো আমাদের করা সম্ভব হবে না, কারণ আমাদের সেই এনার্জিও নাই, সেই রকম ইয়েও নাই, মানে একাডেমিক এত এক্সেলেন্স আমাদের মধ্যে নাই, অনেকের মধ্যেই নাই। রিসার্চ ইয়াং ছেলেমেয়েরা করবে, আমাদের জুডিশিয়াল অফিসাররা করবে, অন্য ডিসিপ্লিনের মানুষও করবে। সেনাবাহিনীর লোক করতে পারে, নেভি করতে পারে, এয়ারফোর্স করতে পারে, ডাক্তার করতে পারে, আর অনেকেই করতে পারে। কারণ যে কথাটা আমি সবসময় বলি, যে লিগাল এডুকেশন ফর অল অ্যান্ড জুডিশিয়াল এডুকেশন অনলি ফর দ্য পার্সনস হু আর এঙ্গেজড ইন জুডিশিয়ারি।